নমস্কার, গল্পের চিলেকোঠা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আজকে একটি ভৌতিক কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করছি আজকের গল্প আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল গল্পের চিলেকোঠাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না গল্প কেমন লাগলো। চলুন আজকের গল্প শুরু করি। আজকের গল্প সেই রাতে। লেখক মুস্তাফা নাশাদ। টানা 1 মাস গরমের ছুটি, পড়াশোনার চাপ নেই। হোমওয়ার্ক যা দেওয়া হয়েছিল তার বেশিরভাগই করা হয়ে গেছে। এখন সকাল সন্ধ্যে পড়াগুলো একটু ঝালিয়ে নিলেই হয়। হাতে অঢেল সময়। শুয়ে বসে খেলেও আর সময় কাটতে চায় না। খেলার মাঠেও বন্ধুবান্ধবদের খুব একটা দেখা পাওয়া যায় না। গরমের ছুটি পড়ার সঙ্গে সঙ্গে তারা সিমলা, দার্জিলিং কিংবা কাশ্মীর গিয়েছে। আমার কিন্তু কোথাও যাওয়া হলো না, তাই সব সময় আমি মন মরা হয়ে থাকতাম। রাঙা কাকু আমার মনের অবস্থা বুঝতে পেরে একদিন বললেন, পাপানবাবু চলো ফুল পিসির বাড়ি ফরিদকাঠি ঘুরে আসি। বেড়াবার পক্ষে জায়গাটা নেহাত মন্দ না, একেবারে ইছামতির ধারে। তাছাড়া সোনালি গোফারা তোপসে মাছের ঝোল আর গলদা চিংড়ির মালাইকারি তো আছেই। রাজি হয়ে গেলাম। ভাঙা হাটে যা পাওয়া যায় তাই লাভ, তা না হলে তো এবছর কোথাও আর যাওয়াই হবে না। পরদিন সকালবেলা রাঙা কাকুর সঙ্গে বেরিয়ে পড়লাম। শ্যামবাজার থেকে বাসে না গিয়ে পাতিপুকুর থেকে মার্টিন কোম্পানির রেলে যাওয়াই ঠিক করলেন কাকু। উদ্দেশ্য বেশি সময় ধরে রূপসী বাংলাকে দেখতে দেখতে যাবেন আর কি। উত্তম প্রস্তাব। আমিও এই প্রস্তাবে সায় দিলাম। শহরে থেকে হাঁপিয়ে উঠেছি। এখানে সবুজের বড় অভাব। কাছে পিঠে কোথাও খোলামেলা জায়গা বা তেমন কোনো পার্কও নেই। গাটের পয়সা খরচ করে ধর্মতলায় গেলে তবে কার্জন পার্কের ফুরফুরে বাতাস গায়ে লাগবে। 9:45 ট্রেন ছাড়ল। হেলতে দুলতে ঝমঝম করতে করতে সাপের মতো এঁকে বেঁকে চলতে শুরু করলো। কখনো কারো বাড়ির পাশ, কখনো কারো পুকুর ঘেঁষে, আবার কখনো কারো হেসে লুকি দিয়ে ছুটে চলল গাড়ি। জার্নিটা মন্দ লাগছিল না। অন্য কোথাও গিয়ে এত আনন্দ পেতাম কিনা জানি না। গাড়ি যখন বসিরহাট পৌঁছলো বেলা তখন 3টে। গাড়ি থেকে নেমে 1 প্লেট লুচি মিষ্টি খেলাম। তারপর কাকুর সঙ্গে গিয়ে লঞ্চে উঠলাম। ইছামতির ঢেউ কেটে কেটে তীর তীর করে এগিয়ে চলল আমাদের লঞ্চ। দেখতে দেখতে জহরপুর, মেটে সাংবেরে, তারাগুনে ও গঞ্জের বড়হাট, বাদুরিয়াকে পিছনে ফেলে ক্রমেই ফরিদকাঠির দিকে এগিয়ে চলল লঞ্চ। সন্ধ্যের মুখে মুখে বাড়ির কাছে গিয়ে লঞ্চ থামল। লঞ্চ থেকে একখানা তক্তা ফেলে দেওয়া হলো ডাঙায়। তার উপর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে সাবধানে আমরা ডাঙায় নামলাম। ডাঙা মানেই ফুলপিসির বাড়ি। দোরগোড়া থেকেই লঞ্চে ওঠা নামা। লঞ্চ ফেরার সঙ্গে সঙ্গে কচিকাচার দল ভিড় করে দাঁড়ালো নদীর ধারে। আমাদের দেখে সবাই খুব খুশি। রান্নাঘর জুড়ে খুব জম্পেশ করে রাত্রিরে খাওয়া দাওয়া হলো। খুব কম করেও 30-40টা পাত পড়েছিল সেদিন। তোপসে মাছের ঝোল, গলদা চিংড়ির মালাইকারি, রুই মাছের কালিয়া, নারকেল কোড়া দিয়ে মুগের ডাল, ডিমের পুডিং, আরও কত কি। খাওয়া দাওয়ার পাঁচ নির্বিঘ্নেই চুকল। গোল বাঁধল শোবার ব্যাপার নিয়ে। রাঙা কাকু কিছুতেই বাড়ির ভেতর শোবেন না। একে তো ফ্যান নেই, তাতে আবার গাছের পাতাও নড়ছে না, খুব গুমোট। গরমের দিনে কোথায় ফুরফুরে দক্ষিণা বাতাস বইবে, প্রাণ জুড়োবে, তা না, বিশ্রী রকমের ভ্যাপসা গরম। ঘেমে নিয়ে যাচ্ছি। গায়ে তালপাতার বাতাস লাগিয়েও শরীর জুড়োচ্ছে না কিছুতেই। মরে গেলেও আমি ঘরের ভেতরে শোবো না। রাঙা কাকু দারুণ রেগে গিয়ে বললেন, তাতে যা হয় হোক, কুছ পরোয়া নেই। ফুলপিসি রাঙা কাকুর কথা শুনে ধমক দিয়ে বললেন, তোর সব ব্যাপারেই বাড়াবাড়ি শিবু। এটা শহর নয়, গ্রাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তারপর নতুন জায়গা, বাচ্চাটার হয়তো ঘুমই হবে না। বকবক করিস না তো দিদি। রাঙা কাকু বিরক্ত হয়ে বললেন, এই পচা গরমে ঘরের মধ্যে শুয়ে সিদ্ধ হতে পারবো না আমি। ওরে গবেট। ফুলপিসি এবার হাসতে হাসতে বললেন, বাইরে শুলে যে ও ভয় পাবে তা খেয়াল আছে? কত রকম শব্দ শুনতে পাবে, সেটা একবারে ভেবে দেখেছিস কি? ভয় পাবে? রাঙা কাকু মুখ ভেঙচে বললেন, কিসের ভয়? ভূতের? কি উত্তর দেব ভেবে পেলাম না। তেনাদের দেখিনি অবশ্যই, তবে ভয় যে একেবারে করে না তাই বা বলি কি করে। আবার বললেও যে রেহাই পাবো তাও নয়। সকাল হলেই তো সবাই খেপাবে আমাকে। কাজে কাজেই চুপ করে থাকাটাই ভালো মনে করলাম, কারণ বোবার শত্রু নেই, তাই আর মুখ খুললাম না।
শুধু একটু অর্থপূর্ণ হাসি হাসলাম। যে যা বোঝার বুঝুক। অগত্যা আমার আর রাঙা কাকুর শোবার ব্যবস্থা হলো বাড়ির উত্তর দিকের দালানে। দক্ষিণ দিক পুরো খোলা, যতদূর নজর যায় শুধু মাঠ আর মাঠ। বাতাস বইলে যে ঝড় বয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। শেষ রাতের দিকে একটু শীত শীতও করতে পারে, তাই ফুলপিসি দুজনের জন্য দুটো সুজনি কাঁথাও দিয়ে দিলেন। বৈঠকখানার পূব দিকে ঢেকি ও ধানের গোলা, পশ্চিম দিকে বিরাট এক ঝাঁকড়া তেঁতুল গাছ। মাথার কাছে লণ্ঠনটা কমিয়ে দুগ্গা দুগ্গা বলে আমিও রাঙা কাকু ঘুমিয়ে পড়লাম। জায়গা নিয়ে রাঙা কাকুর কোনো বাজ বিচার নেই। বিছানায় গা এলিয়ে দেবার সঙ্গে সঙ্গে নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলেন তিনি। আমার চোখে কিন্তু ঘুম আর আসে না। অচেনা জায়গা, তারপর খোলামেলা, বাতাসে কত বিচিত্র রকমের শব্দ ভেসে আসছে। কখনো মনে হচ্ছে কারা যেন আশপাশে ফিসফাস করছে, আবার পর মুহূর্তেই মনে হলো ফিসফাস নয়, কিসে যেন হেসির শব্দ। খুব কাছেই কে যেন ফ্যাচ ফ্যাচ করে হেসে উঠল। অমনি আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। কাকাকে বাটুয়েক ঢালা দিলাম। তিনি ঘুম জড়ানো চোখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ওই শোনো, কারা যেন ফ্যাচ ফ্যাচ করে হাসছে। রাঙা কাকু কিছুক্ষণ কান খাড়া করে শব্দটা শোনার চেষ্টা করলেন, তারপর আস্তে আস্তে বললেন, খাটাস রে বোকা, খাটাস। ওদের আওয়াজ ঠিক হাসির মতোই শোনায়। নে ঘুমিয়ে পড়। বলেই রাঙা কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। রাত তখন কটা জানি না। আকাশে ভাঙা মালসার মতো চাঁদ উঠল। চারদিকে ছড়িয়ে পড়ল দুধ রং জ্যোৎস্না। আমার মনের ভয়ও কিছুটা কাটল। এক সময় আমিও ঘুমিয়ে পড়লাম। আজ রাতটা ফর্সা হলে আর বাইরে ঘুমোচ্ছি না বাবা, যতই কষ্ট হোক আর যতই গরম লাগুক, মনে মনে ঠিক করলাম। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম তা ঠিক বলতে পারবো না। মাথার কাছে কাদের ফিসফাস করে কথা বলার শব্দ শুনে কাঁচা ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি কি, এক হাত করে ঘোমটা টানা দুজন মেয়ে সাদা ধপধপে শাড়ি পরে আমাদের শিয়রে দাঁড়িয়ে রয়েছে। ওই দৃশ্য দেখে ভয়ে আমার মুখ শুকিয়ে চুন। কোনো কথা সরে না মুখে। অমন ভ্যাবসা গরমেও গায়ে আমার শীত কাটা দিল। পাশে শোয়া রাঙা কাকুকে যে ডাকবো সে শক্তিটুকুও আমার নেই। কিরে, দাঁড়িয়ে রইলি কেন? চ চ, একজন বলল। একটা লোক রয়েছে না? অন্যজন ঘোমটাটা আরো একটু টেনে দিয়ে বলল, থাকতি দে, চ তাড়াতাড়ি চ, কালকে সেদ্ধ শুকনো ধান করতে হবে না। প্রথমজন অভয় দিয়ে বলল। ও আমাদের মাথার কাছ থেকে সোজা হেঁটে ঢেকির কাছে গিয়ে থামল। তারপর একজন ঢেকিতে পাড় দিতে শুরু করলো, অন্যজন ধান নাড়িয়ে দিতে লাগলো। দুজনে মিলে ধান করতে শুরু করলো। সেই দৃশ্য দেখে আমি তো মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে কাঠামুড়ি দিয়ে ছিটকে পড়ে রইলুম। আমার মনের মধ্যে তখন হাঁপড় চলছে। কতক্ষণ তারা ধান কুটলো তা বলতে পারবো না, তবে ঢেকির ঢেকুসকুস শব্দে আর তাদের গাল গল্পের আওয়াজে যখন রাঙা কাকুর ঘুম ভাঙল তখন দারুণ এক অঘটন ঘটল। রাঙা কাকু তাদের দেখেই ভূ ভূ ভূত বলে জ্ঞান হারালেন। রাঙা কাকুর ভূত বলে চিৎকার শুনে সবাই উদ্বিগ্ন হয়ে বৈঠকখানা দালানের দিকে ছুটে এলো। এসে সবাই দেখল যে রাঙা কাকু দারুণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন, আর তখনও তারা দুজনে নিশ্চিন্তে ধান করছে। কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। ওদের এভাবে ধান করতে দেখে কেউ কিন্তু ভয় পেল না। এ যেন রোজকার ব্যাপার, এতে ভয় পাবার কিছুই নেই। রাঙা কাকুর মাথায় জল টল দেওয়া হলো, চামচে দিয়ে দাঁত ছাড়ানো হলো। অজ্ঞান হবার সময় দাঁত বসে গিয়েছিল তার। কাকুর যখন জ্ঞান ফিরল তখন ফুলপিসি বললে, ঢের হয়েছে, আর বীরত্ব ফলাতে হবে না। যার ভূতের ভয় এত, তার আবার বাইরে সবার শখ কেন? তবে কি ওরা ভূত? কাকুর তখনও ভূতের ভয় কাটেনি। তিনি ঢোক গিলে বললেন, না গো মশাই না, ওরা মোটেই ভূত না। ফুলপিসি হাসতে হাসতে বললেন, তবে কে ওরা? রাঙা কাকু জিজ্ঞেস করলেন। ভূতই যদি না হবে তাহলে নাকি সুরে কথা বলছিল কেন? ফুলপিসি বললেন, ওরা দুজনে টেপি ও টেপির মা। মায়াজিয়ে রোজ এই সময় আসে ধান বানতে, অনেক দূরে থাকে কি না তাই। আর ওরা দুজনেই খোনা, তাই নাকি সুরে কথা বলে। সকালবেলা ছেলে বুড়ো সবাই মিলে রাঙা কাকুকে খ্যাপাতে লাগলো। রাঙা কাকু লজ্জায় অধোবদন হয়ে থাকলেন। কি আর করবেন, আজ হাতে নাতে ধরা পড়ে গেছেন যে। তারপর হাত মুখ ধুয়ে সবাই যখন জল খাবার খেতে বসলাম, ঠিক তখনই একটা 10-12 বছরের ছেলে এলো ফুলপিসির কাছে। উদাম গা,
পরনে একটা তাপ্পি মারা ছেঁড়া হাফ প্যান্ট, মাথায় কদম ছাড় চুল, দোহারা চেহারা, কাদো কাদো মুখ, জলে ভরা দু চোখ। তাকে দেখে ফুলপিসি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ট্যাপা, হঠাৎ সকাল না হতেই? উত্তরে ছেলেটি নতমুখে দাঁড়িয়ে রইল। তার দুই চোখ থেকে ঝরছে অঝরে জল, কিছুতেই আর চোখের জল থামে না। অতি কষ্টে সে নিজেকে সামলে বললে, ঘাট কাজের জন্য কিছু টাকা দিতে হবে গো মা ঠাউরন। কার ঘাট কাজের জন্য রে? তার কথার মানে না বুঝতে পেরে ফুলপিসি জিজ্ঞেস করলেন, মা ও দিদির। ছেলেটি এবার চোখের জলে বুক ভাসিয়ে ডুকরে কেঁদে উঠে বললে, কাল রাতের বেলা তোমাদের এখানে আসার পথে সাপে কামড়ালি। ছেলেটার কথা শেষ হবার আগেই ফুলপিসি বুবু ভূত বলে অজ্ঞান হয়ে পড়লেন। আজকের গল্প এই পর্যন্তই। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেল গল্পের চিলেকোঠাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।